হামা উপসর্গ নিয়ে আরও 7 শিশুর মৃত্যু। বৈশিষ্ট্য উপসর্গে ভিন্নতা, আক্রান্ত হচ্ছেন বয়স্করাও। নতুন ধরন কিনা জানতে গবেষণা। 4 সিটিতে দ্বিতীয় দিনের টিকাদান। পহেলা বৈশাখে চাষিরা পাচ্ছেন কৃষক কার্ড। বছরে 2,500 টাকা সহ মিলবে সার, বীজ ও ঋণ সুবিধা। টাঙ্গাইলে কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বাংলা নতুন বছর বরণে সাজ সাজ রব। চারুকলায় শেষ মুহূর্তের প্রস্তুতি। রমনা বটমূলে নিরাপত্তা মহড়া। পহেলা বৈশাখে নাশকতা কোনো শঙ্কা দেখছে না র্যাব। আগামী সপ্তাহ থেকে সহজে মিলবে ভারতীয় মেডিকেল ও বিজনেস ভিসা। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর উপদেষ্টা দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার আশা। এবং হরমুজ ঘিরে নতুন উত্তেজনা। প্রণালী ও ইরানের বন্দর অবরোধের ঘোষণা ট্রাম্পের। মাথা নোয়াবে না তেহরান। সামরিক জাহাজ দেখলেই আক্রমণের পাল্টা হুমকি। সময় সংবাদের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। 24 ঘন্টায় হামা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও 7 শিশুর। নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 1453 জন। এদিকে বৈশিষ্ট্য বদলেছে হামের। উপসর্গেও এসেছে ভিন্নতা। এবার 6 মাসের কম বয়সী শিশুর পাশাপাশি সংক্রমিত হচ্ছেন সংস্পর্শে আসা বয়স্করাও। যদিও এখনই একে নতুন ধরন বলতে রাজি নন বিশেষজ্ঞরা। নিশ্চিত হতে চলছে গবেষণা। ফলাফল পেতে লাগতে পারে অন্তত 6 মাস। সংক্রমণ ঠেকাতে টিকা দেওয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ বিশেষজ্ঞদের। আশঙ্কাজনক হারে ছড়িয়ে পড়েছে মারাত্মক ছোঁয়াচে হামরোগ। ধারণ ক্ষমতার বেশি রোগী হাসপাতালগুলোতে। হাসপাতালে ভর্তি বেশিরভাগ শিশুই 9 মাসের কম বয়সী। আক্রান্ত হচ্ছে 6 মাসের কম বয়সীরাও। এতে দুশ্চিন্তা বাড়ছে অভিভাবকদের, উদ্বিগ্ন চিকিৎসকরাও। বড় বড় অনেক বাচ্চা আছে, ওদের থেকে ছোটদেরকে ছড়াইছে। অনেকবার দেখাইছে, ওখানে যেয়ে বলে অ্যালার্জি টাইপের নিয়ে যান, সমস্যা নাই। আমাদের মেডিকেল সায়েন্সে আমরা সাধারণত যে বই পড়ে আসছি সেখানে 6 মাসের নিচের বাচ্চাদের হাম সাধারণত হয় না। পিকুলিয়ারভাবে এই বছর যেটা হচ্ছে পিকুলিয়ার এবং খুব আতঙ্কজনক ব্যাপার যে 6 মাসের নিচের বাচ্চা আমরা এখন পর্যন্ত পেয়েছি 60 জন। এবার শিশুদের পাশাপাশি হামে আক্রান্ত হচ্ছেন বয়স্করাও। রাজধানীর ডিএনসিসি হাসপাতালে ভর্তি 340 জন রোগীর মধ্যে 50 জনই প্রাপ্তবয়স্ক। একই চিত্র অন্য হাসপাতালেও। আক্রান্তরা বলছেন তারা অন্য রোগীর সংস্পর্শে ছিলেন। আরেকটার লগে যে রুম, ওনার ছোট মেয়ের হয়েছিল পরে ওই ঘরে গিয়েছিলাম, পরে দেখতে এরপর থেকে আমার হয়েছে। হাম একটি খুবই ছোঁয়াচে একটি রোগ। তো বলা হয়ে থাকে একজন হাম রোগী প্রায় 18 জন রোগীকে ইনফেক্ট করতে পারে। আমাদের হাসপাতালে বর্তমানে প্রায় 50 জনের মতো 20 বছরের উপরের রোগী হাম নিয়ে ভর্তি আছে, হামের জটিলতা নিয়ে ভর্তি আছে। এবার উপসর্গেও এসেছে ভিন্নতা। চরিত্র বদলে হামের এমন সংক্রমণ নতুন কোনো ধরন কিনা এমন প্রশ্নে বিশেষজ্ঞরা বলছেন আগের টিকা কাজ করায় এখনই নতুন ধরন বলা যাচ্ছে না। তবে গবেষণা শুরু হয়েছে। নিশ্চিত হতে সময় লাগতে পারে 6 মাস। এটা নতুন কোনো বৈশিষ্ট্য কিনা এখনো পর্যন্ত কিন্তু কোনো এরকম আমরা খবর পাইনি যে নতুন কোনো বৈশিষ্ট্য নিয়ে, কারণ তাহলে টিকার পরিবর্তন করতে হবে। যেই টিকাটা আছে সেই টিকাই কাজ করছে। হামের প্রাদুর্ভাব কমাতে শিশুদের টিকা দেওয়ার পাশাপাশি অত্যন্ত ছোঁয়াচে ভাইরাসটি থেকে রক্ষা পেতে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ বিশেষজ্ঞদের। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। হামের সংক্রমণ নিয়ন্ত্রণে বরিশাল সহ 4 সিটিতে চলছে দ্বিতীয় দিনের টিকাদান। এতে স্বস্তি প্রকাশ করেছেন অভিভাবকরা। তবে দ্রুত ছড়িয়ে পড়ায় বাড়ছে উদ্বেগ। হামের সংক্রমণ এখনো ঊর্ধ্বমুখী। সবচেয়ে বেশি আক্রান্ত 1 বছরের কম বয়সী ছোট্ট প্রাণ। হাসপাতালে উদ্বেগ উৎকণ্ঠায় বাবা মায়ের অপেক্ষা। হামের সংক্রমণ ঠেকাতে বরিশাল সিটির 30টি ওয়ার্ডে চলছে টিকাদান। প্রতিষেধক পাচ্ছে 6 থেকে 59 মাস বয়সীরা। কর্মসূচির প্রথম দিন রোববার টিকা পেয়েছে 3700 শিশু। টিকা কেন্দ্র থেকে টিকাটা প্রোভাইড করেছে, তার জন্য আমি অনেক স্যাটিসফাইড। সুন্দরভাবে দেওয়া হয়েছে, কোনো সমস্যা হয়নি। সবারই দেওয়া উচিত, কারণ অনেক বাচ্চা দেখা যায় যে অসুস্থ আছে। ময়মনসিংহ সিটিতে 52টি কেন্দ্রে দেওয়া হচ্ছে হামের টিকা। প্রথম দিনে ভ্যাকসিনের আওতায় এসেছে 4415 শিশু। বাচ্চাকে সেভ করার জন্যই প্রথম থেকেই আমরা টিকাটা আজকে নিয়ে যাচ্ছি। 4টি কেন্দ্র আমাদের সারাদিন খোলা থাকে এবং আমরা আশা করি যে আমাদের যে লক্ষ্যমাত্রা 60,000
এটা আমরা 1 মাসের ভিতরে শেষ করতে পারবো। টিকাদানের মধ্যেও ঊর্ধ্বমুখী হামের সংক্রমণ। পটুয়াখালী মেডিকেলে বর্তমানে ভর্তি আছেন 67 জন। শয্যা সংকটে গাদাগাদি করে রাখা হচ্ছে রোগীদের। চিকিৎসকরা জানান হামের সঙ্গে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। বাচ্চার অবস্থা বলতে আগের থেকে একটু ভালো, ওই যে কালকে হয়তো কিছু খাইতে পারে। একটা বেডে দেখা গেছে 3টা বাচ্চা করে দেওয়া হয়, আমাদের খুবই কষ্ট হয়। আমাদের বেড সংখ্যা কম হলেও আমরা সাপ্লাই মেডিসিন যেগুলো আছে দিতে পারছি রোগীদের। ঝালকাঠির বিভিন্ন হাসপাতালে গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে 72 শিশু। নলছিটি উপজেলাকে হামের হটস্পট ঘোষণা করে 21,000 শিশুর মাঝে চলছে টিকাদান। তানজিনা তাসনিম, সময় সংবাদ। এই মুহূর্তে রাজশাহী মেডিকেলে আছেন সহকর্মী মওদুদ রানা, সরাসরি যাচ্ছি তার কাছে। রানা, চলতি সপ্তাহে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অন্তত গড়ে প্রতিদিন 15 জন করে রোগী ভর্তি হয়েছে, অর্থাৎ কোনো দিন বেশি রোগী ভর্তি হয়, কোনো দিন রোগী কম ভর্তি হয়। গত 3 দিন আগে এখানে এক দিনে 27 জন শিশু ভর্তি হয়েছিল হামের উপসর্গ নিয়ে। আজকে ভর্তি হয়েছে 9 জন, অর্থাৎ আজকে কিছুটা কম। তবে আজকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় একজন শিশু মারা গেছে। এ নিয়ে 49 জন শিশু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসে মারা গেল। অন্যদিকে আজকে এখানে চিকিৎসাধীন রয়েছে 153 জন রোগী এবং এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 559 জন এখানে এই হামের উপসর্গে চিকিৎসা নিয়েছেন। এবং এখন পর্যন্ত এই হাসপাতালে চিকিৎসকরা যেটি বলছেন যে হামে উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগীর সংখ্যা একেবারেই কম নয়। গড়ে অন্তত প্রত্যেক দিন 15 জন করে এখানে ভর্তি হয় এবং তারা তাদের সাধ্যমতো যে চিকিৎসা সেবা সেটি দেওয়ার চেষ্টা করছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 3টি শিশু ওয়ার্ড রয়েছে, সেখানে হামের যারা প্রাথমিক উপসর্গ নিয়ে আসছেন তাদেরকে ভর্তি করা হচ্ছে এবং চিকিৎসা দিচ্ছে। এবং যাদের সংক্রমিত হবার বা লক্ষণগুলো খুব বেশি তাদের আইসোলেশন যে ওয়ার্ড রয়েছে সেখানে রাখা হচ্ছে এবং যাদের অবস্থা সংকটাপন্ন তাদেরকে আইসিইউতে ভর্তি করা হচ্ছে। এখানে আইসিইউর 12টি বেডের চিকিৎসা করা হচ্ছে। অন্যদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আশেপাশে যেসব বেসরকারি ক্লিনিকগুলো রয়েছে সেখানেও প্রতিদিন নতুন নতুন হামের উপসর্গ নিয়ে রোগী ভর্তি হচ্ছে। হাসপাতাল এই ডাক্তাররা যেটি বলছেন যে চাঁপাইনবাবগঞ্জ এখন পর্যন্ত উৎপত্তিস্থল, সবচেয়ে বেশি চাঁপাইনবাবগঞ্জ এবং এরপর নাটোর এবং যে কুষ্টিয়া সেখানকার রোগী তারা সবচেয়ে বেশি পাচ্ছেন। এবং আপনাকে জানিয়ে রাখি রাজশাহীর গোদাগাড়ি উপজেলায় হামের টিকাদান কর্মসূচি চলছে। এখন পর্যন্ত তারা 80% তাদের যে লক্ষ্য ছিল সেই টিকাদান তারা করতে পেরেছে এবং তারা বলছেন যে যারা আক্রান্ত হচ্ছেন এবং যারা 6 মাসের উপর বয়সী তারা তাদেরকে টিকা দেওয়ার আহ্বান জানাচ্ছেন চিকিৎসকরা। এই ছিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে ছিল সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। পহেলা বৈশাখে চাষিরা পাচ্ছেন কৃষক কার্ড। বছরে 2,500 টাকা সহ মিলবে সার, বীজ ও ঋণ সহ মিলবে নানা সুবিধা। এর মাধ্যমে দেশের কৃষকের ভাগ্যের পরিবর্তন হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। বিকেলে সচিবালয়ে তিনি জানান, নির্বাচনী সব প্রতিশ্রুতি ধাপে ধাপে পূরণ করছে সরকার। মোট দেশজ উৎপাদনে কৃষি খাতের অবদান প্রায় 12%, যদিও কৃষি পণ্যের রপ্তানি প্রায় 3% কাছাকাছি। পরিস্থিতি বদলাতে কৃষি খাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কৃষক কার্ড চালু করতে যাচ্ছে সরকার। সোমবার সচিবালয়ে কৃষি ও কৃষিজাত শিল্পায়নে বিনিয়োগকারীদের সঙ্গে মত বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে ব্যবসায়ীরা জানান, সামগ্রিক কৃষি খাতকে এগিয়ে নিতে দেয়া হয়েছে জোনিং ব্যবস্থা পরামর্শ। পাশাপাশি উৎপাদন অব্যাহত রাখতে জ্বালানির বিকল্প হিসেবে জোর দেওয়া হয়েছে সোলার ব্যবস্থায়। বাংলাদেশের কৃষিকে আরো যদি এগিয়ে নেওয়ার জন্য যদি কৃষিতে যদি কিছু জোনিং এর কাজ যদি করা যায়, যেখানে শস্য উৎপাদন হবে, যেখানে ধান উৎপাদন হবে, যেখানে ফল উৎপাদন হবে, আমাদের এই কার্ড কাজে লাগিয়ে যদি আমরা কিছু জায়গায় যদি আমরা কিছু জোনিং এর মাধ্যমে যদি এগিয়ে যেতে পারি, এ ব্যাপারে আজকে কথা হয়েছে। সোলার নিয়ে আজকে ব্যাপক কথা হয়েছে যে সোলারের উপর নির্ভর করে যেন এই যে বিদ্যুৎ এবং জ্বালানি দিয়ে আমাদের যে কষ্টগুলো হচ্ছে এই কষ্ট পরিচালনার জন্য কাজ করব। সচিবালয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন জানান, প্রতিশ্রুতি অনুযায়ী পহেলা বৈশাখে 10 জেলায় 20,000-এর বেশি কৃষকের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে কৃষক কার্ড। টাঙ্গাইলে কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রায় 3 কোটি মানুষ আছেন যারা সরাসরি কৃষিকাজের সাথে সম্পৃক্ত। আমাদের নির্বাচনী পথযাত্রা ঘোষণা করেছিলেন যে ইনশাআল্লাহ বিএনপি রাষ্ট্র পরিচালনা আসলে সব কৃষকদের জন্য পর্যায়ক্রমে কৃষক কার্ড সেটি আস্তে আস্তে বাংলাদেশে পর্যায়ক্রমে উন্মোচন করা হবে এবং কৃষক কার্ড সেই প্রকল্পের অধীনে আগামীকাল টাঙ্গাইলে নববর্ষের প্রথমক্ষণে সেটি বাস্তবায়ন করা হবে। প্রাথমিকভাবে আমাদের 20,000-এর বেশি কৃষককে 10টি ডিস্ট্রিক্টে বা জেলায় 11টি উপজেলায় প্রণয়ন করা হবে। শুধুমাত্র টাঙ্গাইলে কালকে মাননীয় প্রধানমন্ত্রী নিজ হাতে
15 জনকে প্রণয়ন করবেন। প্রতিটি কার্ডের বিপরীতে বছরে 2,500 টাকার পাশাপাশি সুলভ মূল্যে কৃষি উপকরণ, কৃষি বীমা, কৃষি ভর্তুকি সহ নানা সুবিধা পাবেন চাষিরা। মাহাদি ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জেলা স্টেডিয়ামে অনুষ্ঠান স্থল পরিদর্শন করেছেন বেশ কয়েকজন মন্ত্রী প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উচ্ছ্বসিত জেলার সর্বস্তরের মানুষ। কৃষক কার্ডের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে যাচ্ছে বিএনপি সরকার। টাঙ্গাইলে কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সাজ সাজ রব টাঙ্গাইলে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। অনুষ্ঠান স্থল পরিদর্শন করেছেন কৃষি, খাদ্য ও মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আজম খান, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য মন্ত্রী ফকির মাহবুব আনাম, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। কৃষকদের ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসতেই কৃষি কার্ড একটি যুগান্তকারী উদ্যোগ বলে জানান কৃষিমন্ত্রী। এটা মাননীয় প্রধানমন্ত্রীর নিজের চিন্তার একটা ফসল, যে কৃষকের যেন উৎপাদন থেকে বিক্রয় পর্যন্ত কৃষক যেন প্রতিটা ক্ষেত্রে তার পণ্যের ন্যায্য মূল্য এবং ন্যায্য অধিকার পায়। এ কারণেই এই কৃষক কার্ড চালু করা হয়েছে। কৃষি কার্ড চালুর মাধ্যমে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে বলে মন্তব্য করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। আর ডাক ও টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, ডিজিটাল বাংলাদেশ গঠনের ধারাবাহিকতায় কৃষি খাতেও প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। কৃষি কার্ড সেই উদ্যোগেরই অংশ। টাঙ্গাইল সহ সারা দেশের স্টেডিয়ামগুলোর জিমনেশিয়াম পুনরায় চালু করা হবে বলে জানান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এছাড়া মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ খাতকে সমন্বিতভাবে এগিয়ে নিতে কাজ করছে সরকার। কৃষি কার্ড এই খাতগুলোর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকার গঠনের পর রাজধানী ঢাকার বাইরে এটাই প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সফর। প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন। অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ লক্ষাধিক মানুষের সমাগমের আশা করছেন আয়োজকরা। সময় সংবাদ, টাঙ্গাইল। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার নিজ জেলা বগুড়া সফরে যাচ্ছেন তারেক রহমান। 20 এপ্রিল বগুড়া সিটি কর্পোরেশন উদ্বোধন সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি। ঘরের ছেলে আসার খবরে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে জেলা জুড়ে। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হচ্ছে প্রস্তুতিও। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল আওয়ালের রিপোর্ট। দীর্ঘ 2 দশক পর সন্তানের কণ্ঠ ছুঁয়ে যাবে বাবার জন্মভূমি। স্বদেশ প্রত্যাবর্তনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মভিটা বগুড়ার গাবতলীর বাগবাড়িতে আসছেন তারেক রহমান। জাতীয় নির্বাচনের আগে 29 জানুয়ারির জনসভায় বগুড়ায় এলেও অগণিত স্মৃতিতে ভেজা বাগবাড়িতে আর যাওয়া হয়ে ওঠেনি তারেক রহমানের। এবার সেই অপেক্ষার অবসান। প্রধানমন্ত্রী হয়ে 20 এপ্রিল ফিরছেন নিজ জেলায়। এই সফরে বগুড়াকে দেশের 13তম সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণার প্রতীক্ষিত সুখবর দেওয়ার কথা রয়েছে। পরে শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে প্রায় 1000 পরিবারের হাতে তুলে দেবেন ফ্যামিলি কার্ড। এছাড়াও বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খনন করা চৌকিদহ খাল পুনর্খনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। শেষে যাবেন পৈতৃক ভিটায়। খুব সুন্দর লাগছে বা এত পরিবেশে ভালো লাগতেছে যে আমাকে দেশের কথা যার মনে আছে এটাই আমাকে বেশি ভালো লাগতেছে। খুব ভালো লাগছে। আমরা চাচ্ছি আমাদের রাস্তাঘাট উন্নয়ন হোক, প্রধানমন্ত্রীর এলাকা এটা। এখানে খাল খনন করবেন, ইনশাআল্লাহ আমরা খুব আনন্দিত এবং ভালো লাগতেছে। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সব রকমের প্রস্তুতি হাতে নেওয়ার কথা জানান এই কর্মকর্তা। প্রাথমিকভাবে ভিজিট করে এসেছি। আমাদের পরবর্তীতে আমাদের সংশ্লিষ্ট যিনি আছেন এমপি মহোদয় আছেন, ওনাদের সাথেও আমরা কমিউনিকেট করব। পাশাপাশি আমাদের এসপিএম এর অফিস থেকেও আমাদের সাথে আমরা টাইম টু টাইম মিটিং করে আমাদের করণীয় সম্পর্কে আমরা নির্ধারণ করব। সর্বশেষ 2006 সালে 24 ডিসেম্বর জন্মভিটায় এসেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সঙ্গে ছিলেন ছোট ভাই আরাফাত রহমান কোকো। মা হারানোর অসীম শূন্যতা নিয়ে এবার ভিন্ন এক বাস্তবতায় ফিরছেন পৈতৃক ভিটায়। আব্দুল আওয়াল, সময় সংবাদ, বগুড়া। বাংলা নতুন বছর বরণে সাজ সাজ রব। চারুকলায় শেষ মুহূর্তের প্রস্তুতি। নতুন ভোরের সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে হাজার বছরের সংস্কৃতির অনুষঙ্গ নিয়ে উৎসবে মেতে উঠবে বাঙালি। রমনা বটমূলে বিশেষ নিরাপত্তা মহড়ার পর র্যাব জানিয়েছে
পহেলা বৈশাখে কোনো নাশকতার আশঙ্কা নেই। উৎসব নির্বিঘ্ন করতে মোতায়েন থাকবে র্যাব ও পুলিশের বিশেষ দল। কাঠ, বাঁশ আর কাগজের শরীরে প্রাণ পাচ্ছে লোকজ মোটিভ। বাঘ, সিংহ, প্যাঁচা আর শখের হাড়িতে লেগেছে রঙের ছোঁয়া। গতবারের আক্ষেপ ঘুচিয়ে এবার কোমর বেঁধে নেমেছে ৭১তম ব্যাচ। বর্ষবরণের এই মহাব্যস্ততায় ক্লান্তি নেই শিক্ষার্থীদের, আছে কেবল নতুনকে বরণের উন্মাদনা। বিগত কয়েক বছরের বৈশাখের তুলনায় একটু উৎসব মুখর মনে হচ্ছে। এক ধরনের অপেক্ষায় থাকি যে বৈশাখের কাজ কবে শুরু হবে। বাঙালির যে ঐতিহ্য সেটাকে আমরা তুলে ধরতে পারি, আমরা মানুষের সামনে ফুটিয়ে তুলতে পারি। চারুকলা শিক্ষার্থীদের নিপুণ ছোঁয়ায় তৈরি হচ্ছে ট্যাপা পুতুল, শান্তির পায়রা, মোরগ, সূর্য আর বিশাল এক দোতারা। গ্রামীণ ঐতিহ্যকে তুলে ধরাই এবারের মূল লক্ষ্য, জানালেন চারুকলা অনুষদের ডিন। এটা একটা সাংস্কৃতিক এবং একটা প্রাণের সম্মেলন, একটা উৎসব, বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর উৎসব। এখানে পুরো যে শোভাযাত্রাটা একটা ক্যানভাস হিসেবে আপনারা চিন্তা করতে পারেন। পয়লা বৈশাখ ঘিরে নাশকতার শঙ্কা নেই বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক। বাংলা নববর্ষকে কেন্দ্র করে নাশকতার ব্যাপারে কোনো সুনির্দিষ্ট তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানসমূহে কোনো গোষ্ঠী যেন কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে র্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। কাল সকাল ৯টায় বর্ণিল এই শোভাযাত্রা চারুকলা থেকে বের হয়ে প্রদক্ষিণ করবে টিএসসি ও আশপাশের এলাকা। রংতুলির এই শেষ আঁচড়ে বলে দিচ্ছে প্রস্তুতি এখন পূর্ণ। ভোরের সূর্যোদয়ের সঙ্গেই শুরু হবে বাঙালির অসাম্প্রদায়িক চেতনার জয়গান। সব জটিলতা মুছে বৈশাখের রঙে রঙিন হোক প্রতিটি প্রাণ। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। সারা দেশে চলছে চৈত্র সংক্রান্তি উৎসব ও পহেলা বৈশাখের প্রস্তুতি। এই মুহূর্তে রমনায় আছেন সহকর্মী স্বপন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় আয়শা সিদ্দিক সামিয়া, সিলেটে জয়ন্ত কুমার দাস এবং ময়মনসিংহে আছেন ওবায়দুল হক। শুরুতেই যাচ্ছি স্বপনের কাছে। স্বপন, চিত্তজেথা ভয়শূন্য উচ্চ জেথাশির এই প্রতিপাদ্যকে সামনে রেখেই আগামী বাংলা যে নববর্ষ সেটিকে বরণ করা হবে এবং তারই প্রস্তুতি রমনার বটমূলে চলছে। আপনারা নিশ্চয়ই জানেন যে রমনার বটমূলে প্রতি বছরই আসলে ছায়ানটের এই আয়োজনটি করে থাকে এবং এবারের আয়োজনও কিন্তু তার ভিন্ন নয়। যদিও এবারে আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে যে যেহেতু সকাল ৬টায় শুরু হবে অনুষ্ঠান, প্রতি বছর যেভাবে শুরু হয়, এবারে কিন্তু শিল্পীর সংখ্যাটা একটু বেশি, অর্থাৎ ২০০ জন শিল্পী এবারের বর্ষবরণের প্রথম যে প্রহর সেই প্রহরে তারা অংশ নেবেন এবং ১৩টি গানের মধ্যে ১৪টি গানের মধ্যে এবং ২টি আবৃত্তির মধ্য দিয়ে এবারের অনুষ্ঠানটি সম্পন্ন হবে, এমনটি আয়োজকরা আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন যে যেহেতু প্রতি বছরে আয়োজনটা করা হয়, এবারের আয়োজনেও সে একইভাবে করা হবে। তারই প্রস্তুতি, অর্থাৎ যেভাবে এটি সম্পন্ন করা হবে তারই প্রস্তুতি আসলে চলছে। আয়োজকরা বলছেন যদিও এটি আনুষ্ঠানিক যে প্রস্তুতি সেটি, তবে এই প্রস্তুতি কিন্তু ৩ থেকে ৪ মাস ধরে চলছে এবং আনুষ্ঠানিকভাবে সেটি বর্ষকে বরণ করে নেওয়ার যে প্রক্রিয়া সেটি সকাল ৬টা থেকে আসলে শুরু হবে। তো আরেকটি বিষয় বলতে হয়, এই বর্ষবরণকে কেন্দ্র করে রমনার বটমূলে প্রতি বছর যে আয়োজন করা হয়, এবারের আয়োজনেও কিন্তু নিরাপত্তার ব্যবস্থা বেশ জোরদার করা হয়েছে। কিছুক্ষণ আগেও এই অঞ্চলের যে ডিসি রয়েছেন তিনি এসে বলেছেন যে এখানে নিরাপত্তার প্রত্যেকটি আলাদা আলাদা সংস্থা, আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা কন্ট্রোল রুম থেকে শুরু করে স্ট্রাইকিং ফোর্স সহ সাদা পোশাকেও তাদের যে নিরাপত্তা বাহিনী থাকবে সেগুলো থাকবে। অর্থাৎ বলা যায় যে রমনার অর্থাৎ বর্ষবরণের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে রমনার পার্কের পুরোটাই আসলে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। একই অবস্থা কিন্তু রাজধানীর অন্যান্য জায়গাতেও। আমরা এখন চলে যাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলাতে, সেখানে রয়েছেন আমাদের আরেক সহকর্মী আয়শা সিদ্দিক সামিয়া, তার কাছ থেকে শুনবো সেখানকার প্রস্তুতি সম্পর্কে। সামিয়া, বাংলা নববর্ষকে বরণ করে নিতে চারুকলার এই প্রাঙ্গণে কিন্তু তৈরি হয়েছে নানা ধরনের বাঙালির ঐতিহ্যবাহী মোটিভ এবং আমরা যদি দেখাই এখন কিন্তু যে দোতারাটি রয়েছে সকাল থেকে আলোচনায়, সেই দোতারার কিন্তু কাজ সব প্রায় শেষের দিকে। পাশাপাশি শুধু দোতারাই নয়, এখন কিন্তু দোতারার তার সহ শেষ মুহূর্তে যে রং আঠার মাধ্যমে কিন্তু প্রস্তুত করা হচ্ছে, দোতারার সবশেষ যে পূর্ণতা রয়েছে সেটি পূর্ণতা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। শুধু
এই চারুকলা প্রাঙ্গণে দোতারা নয়, আমরা দেখেছি মোরগ রয়েছে যার পুরো আকৃতি সম্পন্ন হয়েছে এখন পর্যন্ত, ট্যাপা পুতুল রয়েছে, শান্তির প্রতীক পায়রাও কিন্তু রয়েছে, এখনও সেটিকে রং করা হয়নি, তবে পায়রার যে আকৃতি সেটি কিন্তু পূর্ণ হয়েছে। পাশাপাশি হাতি সহ নানা ধরনের ট্যাপা পুতুল কিন্তু আমরা এখানে দেখছি। দোলনাও এখানে কিন্তু যে বাঙালির ঐতিহ্য সেটিকে ফুটিয়ে তোলার জন্য রয়েছে নানা ধরনের রঙিন মুখোশ। আমরা দেখেছি মুখোশ শিক্ষার্থীরা, চারুকলার যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু মুখোশ তৈরি করছেন এবং সাধারণ মানুষরা কিন্তু এখন এই মুহূর্তে শেষ মুহূর্তে এসে মুখোশগুলো কিনছেন এবং সেখানে কিন্তু ভিড় করছেন। আমরা দেখেছি পেঁচা থেকে শুরু করে নানা ধরনের বাঘের মুখোশ কিন্তু তৈরি করছে শিক্ষার্থীরা। আমরা আসলে দেখছি যে সারা দেশেই কিন্তু আসলে বর্ণিল সাজে সেজেছে, সাজানো হচ্ছে বর্ষবরণ উপলক্ষে। এবং এই মুহূর্তে আমরা চলে যাব, আমাদের এক সহকর্মী রয়েছে চট্টগ্রামে, সেখানকার পরিস্থিতি জানবো, সেখানকার প্রিপারেশন কেমন চলছে সেটি। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জোড়া, অগ্নি স্নানে সূচি হোক দোরা। সিলেটের সম্মিলিত নাট্য পরিষদ ব্যতিক্রমী আয়োজন, যেটি 1432কে তারা বিদায় জানাচ্ছেন এবং 1433 যেটি নতুন বছর সেটিকে তারা স্বাগত জানাচ্ছেন। সিলেটের ঐতিহ্যবাহী চাঁদনী ঘাটের সিঁড়িতে এই বর্ণাঢ্য আয়োজন করে থাকে, প্রতি বছরই তারা এই আয়োজনটি করে থাকেন। সাধারণত আমরা দেখি নতুন বছরকে সকলেই স্বাগত জানায়, বাট পুরাতন বছরকে আনুষ্ঠানিকভাবে কেউ বিদায় জানায় না। সম্মিলিত নাট্য পরিষদ এই ক্ষেত্রে ব্যতিক্রম। এখানে আমরা দেখেছি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের যারা সংস্কৃতি কর্মী আছে তারা এখানে এসেছেন, যে বিভিন্ন পরিবেশনায় তারা অংশগ্রহণ করছেন। আমরা দেখেছি নাচের অনুষ্ঠান রয়েছে, গানের অনুষ্ঠান রয়েছে, আবৃত্তি রয়েছে। এখানে দেখছি একেবারে শিশু থেকে বৃদ্ধ সকলে এসেছেন, উপভোগ করছেন। এবং এই যে সিঁড়ি, এই সিঁড়ি ঐতিহ্যবাহী বলার কারণ হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু যখন শ্রীভূমি সিলেট এসেছিলেন এই সিঁড়ি দিয়েই তিনি উঠেছেন। এবং এইখানে এই যে বর্ষ বিদায় 1432 এবং বর্ষবরণ 1433 যেটি সম্মিলিত নাট্য পরিষদ আয়োজন করছে, এটিতে মূলত যে কয়েকটি দল অংশগ্রহণ করেছে, এর মধ্যে গ্রিন ডিজেবল ফাউন্ডেশন রয়েছে, ছন্দ নৃত্যালয় রয়েছে, যারা ইতিমধ্যেই পরিবেশনা তাদের করেছেন। তারপর নাট্যমঞ্চ কথাগুলি সিলেট পাঠশালা সুবর্ণযাত্রা উদ্দেশ্যে শিল্পী গোষ্ঠী এই মুহূর্তে পরিবেশনা করছেন। স্মৃতিকণ্ঠ রয়েছে যারা নৃত্য পরিবেশন করবেন। কিছুক্ষণ পরই অর্থাৎ সূর্যাস্ত হওয়ার পরপরই সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আসবেন এখানে, তারপর এখানে আনুষ্ঠানিকভাবে নতুন বছরকে স্বাগত জানানো হবে। আমরা দেখেছি সিলেটে এই সম্মিলিত নাট্য পরিষদ ছাড়াও আরো অনেকেই বিভিন্ন আয়োজন করে থাকে, তবে এইখানে মানুষের ঢল নেমেছে, যারা সংস্কৃতি প্রেমী, যারা সংস্কৃতি কর্মী তারা এসেছেন। এবং চাঁদনীঘাটের সিঁড়ি নয়, শুধু একেবারে ঐতিহ্যবাহী আলিয়ামজাদের গড়ি রয়েছে এবং কিন ব্রিজ রয়েছে, কিন ব্রিজের উপরেও কিন্তু এখানে আমরা দেখছি অনেক মানুষ এসেছেন, উপভোগ করছেন তাদের এই সাংস্কৃতিক আয়োজন। এবং এই আয়োজনটি একেবারেই সুরমা নদীর পারে হওয়ায় কিন্তু অনেকে আসলে ভিন্ন একটা ভিউ পাচ্ছে, ভিন্ন একটা সিনারি পাচ্ছে, এই জন্য কিন্তু মানুষজন ছুটে আসছেন, উপভোগ করছেন পরিবার পরিজন নিয়ে। এই ছিল আমার কাছে সিলেট থেকে যে নতুন বছর বরণে যে অনুষ্ঠান সম্মিলিত নাট্য পরিষদের সবশেষ। এবার নতুন বছরে বরণের আরো নানা আয়োজন সম্পর্কে জানতে ময়মনসিংহের উবায়দুল আছেন, সেখানে যেতে চাই। বাংলা ঋতুচক্রের শেষ দিনটি হচ্ছে চৈত্র সংক্রান্তি, আর এই চৈত্র সংক্রান্তির এই দিনে ময়মনসিংহের এই মেলায় হাজার বসেছে। এখানে এই নাগরদোলা, নানা ধরনের হরেক রকমের খাবার, মাটির তৈরি জিনিসপত্র, খেলনা, ঢল নেমেছে। এখানে এই নাগরদোলা, নানা ধরনের হরেক রকমের খাবার, মাটির তৈরি জিনিসপত্র, খেলনা, নানান বাঙালির যে সংস্কৃতি সেটি কিন্তু ফুটে উঠেছে এই যে আজকের যে চৈত্র সংক্রান্তির মেলা এখানে কিন্তু একেবারে শিশু থেকে বৃদ্ধ সব বয়সী নারী পুরুষের ঢল নেমেছে এই মাঠে। এবং যারা শিশুদেরকে নিয়ে আসছেন, শিশুরা কিন্তু নানান ধরনের বায়না করছে। এবং এখানে একটা বিষয় যে লক্ষ্য করছি যে মাটির তৈরি যে জিনিসপত্রগুলো রয়েছে, তৈজসপত্র রয়েছে, খেলনা রয়েছে, এইসব কিন্তু ব্যাপক পরিমাণে বিক্রি হচ্ছে এবং শিশুরা কিন্তু বেশ আগ্রহের সঙ্গে এখানে আসছেন এবং নানান ধরনের খেলনা তারা বেছে নিয়ে যাচ্ছেন। পাশাপাশি যে মেলার যে খাবারগুলো থাকে সেখানেও তারা যাচ্ছে। এবং যারা অভিভাবক যারা আছেন তারা বলছিলেন যে
তারা গ্রামীণ যে সংস্কৃতির সাথে তারা বেড়ে উঠেছেন। তারা যে মেলা যেভাবে দেখেছেন আগের মতো হয়তো নেই। আগে যেমন চড়ক পূজা সহ নানান ধরনের আচার অনুষ্ঠান এই মেলাগুলোতে থাকতো, এখন সেই বিষয়গুলো নেই। কিন্তু সেই মেলার যে সংস্কৃতি সেটি কিন্তু এখনো অব্যাহত রয়েছে। যুগের পর যুগ কিন্তু এই মেলা চলে আসছেন আশীর্বাদ কলেজ মাঠে, এবং তারা এই প্রতি বছরের মতো এবারও তাদের সন্তানদেরকে নিয়ে এসেছেন, সন্তানদের এই বাঙালি সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন। এবং তারা বলছেন যে তারা যেভাবে আসলে সেই স্মৃতিচারণ করছেন, যেভাবে সেই স্মৃতিচারণ করছেন এখানে এসে, এবং তারা বলছেন যে এই আয়োজনগুলো যুগের পর যুগ টিকে থাকুক এই আমাদের দেশে, আমাদের এই বাংলা সংস্কৃতির মধ্যে। তো এই ছিল ময়মনসিংহ যে চৈত্র সংক্রান্তি মেলা থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। দেশের বিভিন্ন প্রান্ত থেকে চৈত্র সংক্রান্তি এবং পহেলা বৈশাখের প্রস্তুতি সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মীরা। বর্ষবরণ উৎসব ঘিরে রঙিন পাহাড়ি জনপদ। পার্বত্য জেলাগুলোতে নানা আয়োজনে বিজু, সাংগ্রাই, বৈশুতে ফুল বিসর্জনের মধ্য দিয়ে চলছে পুরানোকে বিদায় আর নতুন বছরকে বরণের উৎসব। ভোরের আলোয় চেঙ্গি নদীর তীরে ঐতিহ্যবাহী রিনার রিসাই পোশাক পরে জড়ো হন ত্রিপুরা তরুণ তরুণীরা। রীতি অনুযায়ী দেবী গঙ্গার উদ্দেশ্যে ফুল ও হাতে বোনা নতুন কাপড় ভাসিয়ে হারিবর্ষু উদযাপন করেন তারা। বন থেকে সংগ্রহ করা মাধবীলতা, জবাসহ বিভিন্ন ধরনের ফুল দিয়ে পুরাতন বছরের দুঃখ গ্লানি মুছে নতুন বছরকে বরণ করেন তরুণ তরুণীরা। নিজেদের হাতে বোনা ছোট্ট কাপড়ে ভাসানো হয় সেই জলে। ত্রিপুরা পঞ্জিকা অনুসারে চৈত্র মাসের 29 তারিখ উৎসবের আয়োজন করা হয়। হাতে বোনা যে শৈলী বা নিপুণতা সেটা যাতে নিখুঁত হয় প্রতি বছর সেটা আমরা ত্রিভুমাকে বিসর্জন দিয়ে প্রার্থনা করি। এই হারি বৈশুতে আমরা মা গঙ্গাকে ফুল নিবেদন করার জন্য এসেছি। স্নান করে আমরা গঙ্গা মায়ের উদ্দেশ্যে তৈবুমা পূজা করার জন্য আসি। সেখানে মেয়েরা দল বেঁধে তাদের ছোট ছোট রিসা আগে বাগে সেটা বুড়ে রাখে। বৈশাখী উৎসবের মতো মাতোয়ারা পার্বত্য জেলার রাঙ্গামাটি চৈত্র সংক্রান্তির দিনটিকে মূল বিজু হিসেবে উদযাপন করেন চাকমা, ত্রিপুরা, তঞ্চঙ্গা সহ কয়েকটি নৃগোষ্ঠী। মূল বিজুতে চলে ভরপেট খাওয়া দাওয়া। সারাদিন আমরা পাজন খেয়ে থাকি, কোনো সারা বছর যেন আমাদের কোনো অসুখ বিসুখ যেন না হয়। বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বান্দরবনে আয়োজন করা হয় মারমা সম্প্রদায়ের বর্ষবরণ উৎসব সাংগাই। ঐতিহ্যবাহী পোশাক পরে শোভাযাত্রায় অংশ নেন 11টি নৃগোষ্ঠীর মানুষ। পরে পাড়ায় পাড়ায় তরুণ তরুণীরা অংশ নেন জলকেলি উৎসবে। পুরাতন বছরকে আমরা বিদায় দিয়ে নতুন বছরকে বরণ করে নিই। পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে 3 দিন ব্যাপী মারমাপল্লিতে চলবে সাংগাই উৎসব। তানজিল হাসনাত, সময় সংবাদ। সময় সংবাদে আরো থাকছে, মানবিক চিকিৎসকের কাছে 5 লাখ টাকা চাঁদা দাবি না দেয়ায় হুমকি, ভীতিকর পরিস্থিতি সৃষ্টি। র্যাবের জালে প্রধান অভিযুক্ত মঈন সহ 7 জন, 4 আসামি 4 দিনের রিমান্ডে। আগামী সপ্তাহ থেকে মেডিকেল ও বিজনেস ভিসা স্বাভাবিক করতে সম্মত হয়েছে ভারত। দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা শেষে কথা জানান পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। ইতিবাচক মনোভাব থাকলে দুদেশের সম্পর্ক এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি। আরও জানান, আইনি প্রক্রিয়ায় শেখ হাসিনাকে ফেরাতে চায় সরকার। জুলাই অভ্যুত্থানে প্রবল আন্দোলনের মুখে 5 আগস্ট পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। তারপর থেকে প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলছেই। বিএনপি সরকার গঠনের পর মঙ্গলবার প্রথমবারের মতো দিল্লি সফর করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির। অন্তর্বর্তী সরকারের 1.5 বছরে দিল্লির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে যে এক ধরনের টানাপোড়েন ছিল, দুদেশের সম্পর্ক পুনরায় স্বাভাবিক করতে এই সফর ছিল গুরুত্বপূর্ণ। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী এবং উপদেষ্টা। পরে সাংবাদিকদের সঙ্গে ভারত সফর নিয়ে কথা বলেন উপদেষ্টা হুমায়ুন কবির। জানান, আগামী সপ্তাহে পুরোদমে ব্যবসায়ী ও মেডিকেল ভিসা চালু করতে সম্মত হয়েছে ভারত। আমরা যেটা গুরুত্ব দিছি যে মেডিকেল ভিসাগুলা ওপেন আপ সুন, ব্যবসায়িক ভিসা যাতে ওপেন আপ হয়। তো আশা করি এইটা ইন দি কামিং উইকস একটা পজিটিভ দিক, ওই দিক থেকে
আমরা দেখতে পাবো। হুমায়ুন কবির আরও জানান, আইনি প্রক্রিয়ায় শেখ হাসিনাকে দেশে ফেরাতে এবারের সফরে আলোচনা হয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে উভয় দেশের ইতিবাচক মনোভাব রাখার উপর জোর দেন উপদেষ্টা। টেররিস্ট ওখান থেকে 1,500 মানুষ হত্যা করে পালিয়ে গেছে ভারতে, এটা আমরা বলছি, এবং তার জায়গা বাংলাদেশে আর নাই, সি ইজ ইররিলেভেন্ট টু বাংলাদেশ। তো এখানে যদি যাতে সে কোনো ধরনের ডিস্টেবিলাইজেশনের চেষ্টা তাদের সয়েলকে, সভরিন সয়েলকে ইউজ করে যাতে আমাদের দেশে না করতে পারে। আওয়ামী লীগ, হাসিনা বলতে আর বাংলাদেশে আর কিছু নাই। হাসিনার ব্যাপারে জুডিশিয়াল প্রসেসের মাধ্যমেই আমরা এঙ্গেজ করব এবং উই হ্যাভ আস্কড ফর রিটার্ন, কেন এখানে তার অনেক কেসেস পেন্ডিং আছে। হুমায়ুন কবির জানান, পাইপলাইনে জ্বালানি দেওয়ার কারণে ভারতকে ধন্যবাদ জানিয়েছে সরকার। সম্পর্ক। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ভারত সম্পর্ক স্বাভাবিক হচ্ছে। দুদেশের মধ্যে আবেগ ও সংস্কৃতির যে সম্পর্ক সেটা ধরে রাখতে কাজ চলছে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার বর্মা। দুপুরে জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি আরও বলেন, দুদেশের মধ্যে জ্বালানি, যোগাযোগ, সংস্কৃতি সহ নানা বিষয় ঘনিষ্ঠভাবে জড়িত। যেসব ক্ষেত্রে কাজ করলে দুদেশের জনগণই লাভবান হবে, সেসব ক্ষেত্রে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে কাজ করবে ঢাকা, দিল্লি। The relationship is growing and exchanges are becoming normalized. I think we will have more and more of these cooperation connectivity links. We will develop them, and that's our focus, how to build better connectivity between our two countries. We are engaging with this government to strengthen all cooperation in public in people-oriented domains. পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। বেরিয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের কোনো জবাব না দিলেও বাংলা নববর্ষে শুভেচ্ছা জানান মার্কিন রাষ্ট্রদূত। এর আগে পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কোনো গোপন চুক্তি নেই। দেশটির সঙ্গে কোনো চুক্তির আওতায় ঢাকাকে তেল আমদানির জন্য ওয়াশিংটনের অনুমতি নিতে হয়, এমন দাবি সম্পূর্ণ মিথ্যা। আরও বলেছিলেন, রাশিয়ার তেলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা বৈশ্বিকভাবে প্রযোজ্য, বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির কোনো কারণে নয়। অবসরে থাকা বিচারপতিদের লাভজনক পদে নিয়োগের সুযোগ সুপ্রিম কোর্টের ওপর প্রভাব ফেলতে পারে, এমন মন্তব্য করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও ইউএনডিপি যৌথ ইন্টার্নশিপ প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী। জানান, বার কাউন্সিলের পরীক্ষাকে যুগোপযোগী করার চেষ্টা চলছে বলেও জানান আইনমন্ত্রী। বিচার পাইয়ে দেওয়ার নামে মক্কেলের সঙ্গে প্রতারণা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। হাইকোর্টে বিচার করতে বসে চিন্তা করবেন কোন ল চেম্বারের বেশি আরবিট্রেশন আছে, রিটায়ারমেন্টের পরে আমার কিছু আরবিট্রেশন লাগবে, সেই জায়গাগুলো আপনারা লক্ষ্য করছেন। রিটায়ারমেন্টের পরে কোনো জাজকে এরকম প্রলোভনমূলক জায়গায় দিতে গেলে, ঝুলিয়ে রাখলে এই প্রতিষ্ঠানে ধাক্কা আসবে, সুপ্রিম কোর্টের মতো প্রতিষ্ঠানে ধাক্কা আসবে। গণভোটের রায় বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত আমির। সকালে রাজধানীর আইডিইবির মুক্তিযোদ্ধা হলে সেমিনারে কথা বলেন তিনি। এ সময় 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা অভিযোগ করে বলেন, বাকশালী কায়দায় সংসদে বিরোধী দলের কণ্ঠরোধ করা হচ্ছে। রাজধানীর আইডিইবি ভবনের মুক্তিযোদ্ধা হলে সোমবার সকালে গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার সংকটের মুখোমুখি দেশ শীর্ষক সেমিনার আয়োজন করে 11 দলীয় ঐক্য। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে উপস্থিত ছিলেন আইন অঙ্গনের বিশিষ্টজনরা। বাকশালী কায়দায় সংসদে বিরোধী দলের কণ্ঠরোধ করা হচ্ছে অভিযোগ করে 11 দলীয় ঐক্যের নেতারা বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি সরকার দেশকে সংকটের দিকে নিয়ে যাচ্ছে। আজকে যে সংকটের মুখোমুখি বাংলাদেশ, এই সংকট তৈরি করেছে বিএনপি। আপনারা আমাদের মাননীয় বিরোধী দলীয় নেতা, বিরোধী দলের চিফ হুইপ সহ সকল এমপিদের কণ্ঠকে রুদ্ধ করার চেষ্টা করছেন বাকশালী কায়দায়। বিএনপি এখন একটা কৃত্রিম বিরোধ বা সংকট তৈরি করছে, যে জুলাই সনদ বনাম জুলাই আদেশ।
গণভোটের রায় বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন জামায়াত আমির। এই জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না ইনশাআল্লাহ। গণরায়ের মাধ্যমে এই জুলাইয়ের আকাঙ্ক্ষা ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে। এর জন্য আবার জীবন দিতে হয় দিব। চলমান জ্বালানি তেল সংকট ও হাম সংক্রমণ পরিস্থিতি নিয়েও সরকারের সমালোচনা করেন বক্তারা। জুলাই নাই, আমরাও নাই। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, ইরানের আবেদন নাকচ করল ফিফা। বিশ্বকাপের ম্যাচ স্থানান্তর হচ্ছে না, খেলতে হলে যেতে হবে যুক্তরাষ্ট্রেই। প্রতিক্রিয়া পাওয়া যায়নি তেহরানের। চাঁদা না দেয়ায় রাজধানী সিকেডি হাসপাতালে তৈরি করা হয় ভীতিকর পরিস্থিতি। হেনস্থা করা হয় মানবিক চিকিৎসক ডাক্তার কামরুল ইসলামকে। এই ঘটনায় অভিযুক্ত মঈন ও তার 6 সহযোগীকে ঢাকা ও নড়াইল থেকে গ্রেফতারের পর এ তথ্য জানায় র্যাব। পরে 4 আসামিকে 4 দিনের রিমান্ডের আদেশ দেয় আদালত। 10 এপ্রিল রাতে রাজধানীর শ্যামলীর সিকেডি হাসপাতালে 5 লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ওঠে মঈনুদ্দিন মঈন ও তার সহযোগীদের বিরুদ্ধে। চাঁদা দিতে না চাওয়ায় তারা মব সৃষ্টি করে। মানবিক ডাক্তার হিসেবে পরিচিত কামরুল ইসলামের হাসপাতালে চাঁদা দাবির এই ঘটনায় সিসিটিভি ফুটেজ সামাজিক মাধ্যমে এলে তৈরি হয় চাঞ্চল্য। পরদিন শেরেবাংলানগর থানায় মঈন সহ 6 থেকে 7 জনকে আসামি করে মামলা করে হাসপাতাল কর্তৃপক্ষ। মামলার পর থেকে ছায়াতদন্ত নামে র্যাব সংস্থাটির একাধিক টিম অভিযানে নামে নড়াইল থেকে গ্রেফতার করা হয় প্রধান অভিযুক্ত মঈনকে। সিসিটিভির ফুটেজ দেখে শনাক্তের পর সুমন ও লিটনকে গ্রেফতার করা হয় শেরেবাংলানগর থেকে। মিরপুরে অভিযানে গ্রেফতার হন শাওন, স্বপন, ফালান ও রুবেল। রাজধানীর শ্যামলীর সেন্টার ফর কিডনি ডিজিজ অ্যান্ড ইউরোলজি সিকেডি হাসপাতালে চাঁদার দাবির ঘটনায় র্যাবের যৌথ অভিযানে র্যাব 2, 4 এবং 6 এবং র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় অভিযুক্ত প্রধান আসামি সহ 7 জনকে গ্রেফতার করেছে। সোমবার সকালে রমনায় সংবাদ সম্মেলনে র্যাব মহাপরিচালক জানান, অভিযুক্ত মঈন দীর্ঘদিন ধরেই ডাক্তার কামরুল ইসলামের কাছে চাঁদা দাবি করছিলেন। মঈন এবং তার সহযোগীরা দীর্ঘদিন ধরে 5 লক্ষ টাকা দাবি করে আসছিল। দাবিকৃত চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে ভিকটিমকে বিভিন্ন ধরনের ভয়ভীতি এবং হুমকি প্রদান করে আসছে। পরবর্তীতে টাকা দিতে অস্বীকার করলে উচ্ছৃঙ্খল জনতা সহ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। তারা হাসপাতালের সামনে অবস্থান করে উচ্ছৃঙ্খল আচরণ করে, উচ্চস্বরে স্লোগান, চাঁদাবাজি, গালাগালি এবং পরিবেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালায়। গ্রেফতারকৃতদের বাইরে এ ঘটনায় অন্য কেউ জড়িত কিনা খতিয়ে দেখছে র্যাব। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। সিলেটে কাঁথায় মোড়ানো অবস্থায় এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। প্রশাসনের তৎপরতায় নতুন আশ্রয় পেয়েছে শিশুটি। অন্যদিকে 12 ঘন্টা মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে কিশোরগঞ্জে উদ্ধার হওয়া নবজাতক। রোববার রাতে সিলেটের লামাকাজি থেকে ফিরছিল একটি সিএনজি অটোরিকশা। বিশ্বনাথের ধলিপাড়া পিচের মুখ এলাকায় বিকল হয় গাড়িটি। এ সময় হঠাৎই শিশুর কান্নার শব্দে থমকে দাঁড়ান চালক। অনুসরণ করে সামনে এগিয়ে দেখেন কাঁথায় মোড়ানো ফুটফুটে এক নবজাতক। তাৎক্ষণিক মেয়ে নবজাতককে উদ্ধার করে থানায় খবর দেন অটোরিকশার চালক। পরে নেওয়া হয় বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আমার গাড়ি সিজ করে বন্ধ হয়ে গেছে। গাড়ি বন্ধ হইতেই বলি আমি যেমন একটু এটা শব্দ কিলার লাগাম ওই সাইডে দিয়ে চাইছিলাম আর খেয়াল পেশা করবো, এর মধ্যে দেখিও বাচ্চাটাকে উদ্ধার করে আমরা হসপিটালে নিয়ে এসেছি। এ বিষয়ে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করতেছি। এর আগে একই দিন সন্ধ্যায় কিশোরগঞ্জের ভৈরবে গ্রামের একটি মাঠ থেকে পলিথিনে মোড়ানো ছেলে নবজাতককে উদ্ধার করেন এক দম্পতি। এরপর একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে ভর্তি করেন তারা। পরে উন্নত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় নবজাতকটির। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। মোবাইলে 100 টাকা রিচার্জে 38 টাকায় যায় রাষ্ট্রীয় কোষাগারে। এতে গ্রাহকের ওপর তৈরি হচ্ছে বাড়তি চাপ। আসছে বাজেটে সরকার শুল্ক কমাতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা। অনুষ্ঠানে সেবাদাতাদের ইন্টারনেটের দাম আরও কমানোর আহ্বান জানান বিটিআরসি চেয়ারম্যান। বিটিআরসির হিসেবে 18.5 কোটির বেশি মোবাইল সংযোগধারীকে ভয়েস কল ও ইন্টারনেট সেবা দিচ্ছে 4 অপারেটর। বর্তমানে মোবাইল সেবায় সম্পর্ক শুল্ক 23%, কার্যকরী ভ্যাট 18% ও সারচার্জ দিতে হয় 1%। সব মিলিয়ে 100 টাকা রিচার্জে কর বাবদ
38 টাকা সরাসরি রাষ্ট্রীয় কোষাগারে দেন গ্রাহকরা, সেবা পান মাত্র 62 টাকার। সোমবার ব্রডব্যান্ড এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে গ্রাহকদের স্বস্তি দিতে আসছে বাজেটে শুল্ক হার কমানোর উদ্যোগ নেওয়ার কথা জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা। দিচ্ছে 100 টাকা, কিন্তু আমি কিন্তু 40% সরকার ট্যাক্স চলে যাচ্ছে। সো এই জিনিসটা সাধারণ গ্রাহককে আমরা আরো কি করে সুবিধা দিতে পারি এবং এই ট্যাক্স রেটটা কি করে কমায় আনতে পারি যেন সাধারণ গ্রাহকের আর একটু বেটার বেনিফিট পায়, এই জন্য আমরা চেষ্টা করতেছি। 12 কোটি 80 লাখ গ্রাহককে স্বস্তি দিতে ইন্টারনেটের দাম আরও কমানোর আহ্বান জানান বিটিআরসির চেয়ারম্যান। আমরা যেখানে যেতে চাচ্ছি সেখানে যেতে গেলে এই দাম ইন্টারনেটের দাম আমি সবসময় বলি জলের দামের মতো নিচে নেমে আসতে হবে। টেলিকম খাতের সেবার মান বাড়াতে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। সমস্ত অংশীদারদেরকে জড়ো করে তারপরে যদি অবকাঠামোগুলির পরিবর্তনগুলিতে হাত দেওয়া যায় তাহলে খুব দ্রুতই কিন্তু আরো অনেক বেশি আমার মনে হয় যে মানুষ সেবা পেতে পারবে। ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতাদের দাবি মেনে শিগগিরই অ্যাক্টিভ শেয়ারিং এর সুযোগ দেওয়া হবে বলেও জানান নীতি নির্ধারকরা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। আগামী বাজেটে ব্যবসায়ীদের ওপর এনবিআর কোনো চাপ দেবে না বলে আশ্বস্ত করেছেন বাণিজ্যমন্ত্রী। সকালে রাজধানীর একটি হোটেলে ডিসিসিআই আয়োজিত প্রাক বাজেট আলোচনায় বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতে ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে এই কথা জানান তিনি। আসছে 2026-27 অর্থ বছরের বাজেট ঘিরে ব্যবসায়ীদের প্রত্যাশা আর সরকারের পরিকল্পনা তুলে ধরতে সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজন করা হয় সেমিনার। ডিসিসিআই আয়োজিত আলোচনায় সংকোচনমুখী অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে বেরিয়ে কর্মসংস্থান বৃদ্ধির দিকে সরকারকে নজর দেওয়ার তাগিদ দেন ব্যবসায়ী উদ্যোক্তারা। দাবি জানান কর হার কমিয়ে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করার, ভ্যাট ব্যবস্থা শতভাগ অটোমেশনের পাশাপাশি করমুক্ত আয়সীমা বাড়ানোর পক্ষেও যুক্তি তুলে ধরেন তারা। আমরা যখন ইনভয়েস করি there is a no scope of under invoice, there is a no scope of over invoice, কিন্তু যখন চিটাগাং পোর্টে আসে অ্যাসেসমেন্ট করার সময় $150-200 লোড দিয়ে দেয়। এখানে কিন্তু ফরেন ইনভেস্টমেন্ট সবার আগে প্রায়োরিটি পাচ্ছে, বাট লোকাল ইনভেস্টার্স আর লেফট বিহাইন্ড। আমাদের কথা কিন্তু কেউ শুনছে না। আমার ব্যাংকিং সেক্টর বলেন, এখন নতুন করে যে জ্বালানি সংকটের বিষয়টি আসছে, এগুলো যদি আমরা অ্যারেস্ট করতে না পারি, এগুলো যদি কন্ট্রোল করতে না পারি, তাহলে উই উইল বি ফেসিং আ ভেরি ডেভাস্টেটিং কনসিকুয়েন্সেস, ক্যাটাস্ট্রফিক কনসিকুয়েন্সেস সামনের দিনে আছে। এই সময় ব্যবসায়ীদের আশ্বস্ত করে বাণিজ্যমন্ত্রী বলেন, আসছে বাজেটে ব্যবসায়ীদের ওপর কোনো চাপ দেবে না জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বিগত সরকার অপ্রয়োজনীয় অনেক প্রকল্প নিয়েছে বলেও জানান তিনি। ট্যাক্স বেস বাড়ানোর জন্য আমরা ইন্ডিভিজুয়াল ট্যাক্স বাড়াচ্ছি না, ট্যাক্স বেসটাই বাড়াবো। এনবিআর ফিনান্স মিনিস্ট্রি যে ভিশন এবং উইল নিয়ে কাজ করছে, দেয়ার ইজ নো রিজন টু ফিল যে আপনাদের জন্য কোনো খড়গ আসছে। 2 মাস রাখার মতো এলএনজি দেশে থাকলে বেশি দামে কিনতে হতো না বলেও প্রাক বাজেট আলোচনায় মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী। যে এলএনজি আমরা কিনতাম $10, স্পট থেকে সেটা কিনতে হচ্ছে $20। ক্রুড অয়েল আমরা কিনতাম $60, সেটা কিনতে হচ্ছে $116। প্রায়োরিটিতে খরচ করার ক্ষমতাটা বা ম্যানিভারিং স্পেস এই সরকারের জন্য অনেক কঠিন হয়ে গিয়েছে। ব্যবসা সহজ করতে অগ্রিম কর বাতিল করার দাবিও উঠে আসে ডিসিসিআই এর আলোচনায়। আগামী বাজেট এবং বাজেট পরবর্তী। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। জ্বালানি সংকট নিত্যদিনের চিত্রে পরিণত হয়েছে রাজধানীর পাম্পগুলোতে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে দুর্ভোগ বাড়ছে কয়েক গুণ। এই মুহূর্তে রাজধানীর পরিবাগে আছেন সহকর্মী শাহিন আলম, সরাসরি যাচ্ছি তার কাছে। শাহিন, জ্বালানি তেলের এই ভোগান্তি প্রতি মুহূর্তের, প্রতি দিনের, এবং শুধু ঢাকাতে নয়, ঢাকার বাইরে সহ সারা দেশেই জ্বালানি তেলের জন্য মোটরসাইকেল এবং 4 চাকার যে বাহন রয়েছে প্রত্যেকটি আসলে পেট্রোল পাম্পে এই দীর্ঘ সারি। তবে পেট্রোল পাম্পের যারা সংশ্লিষ্টরা রয়েছেন তারা বলছেন যে পাম্পে যে পরিমাণ তেল রয়েছে সেটি তারা দিচ্ছেন এবং যতক্ষণ পর্যন্ত আসলে পাম্পে তেল থাকে সেটি তারা দিয়ে যাবেন। কিছু কিছু ক্ষেত্রে যারা আসলে তেল নিচ্ছেন তাদের কিছু কিছু জায়গায় তেল থাকার পরেও অনেকে বাড়তি তেল নেওয়ার কারণে পাম্পগুলোতে যে জটিলতা সেটি কাটছে না বলে পাম্প যারা সংশ্লিষ্টরা রয়েছেন তারা সেটি বলছেন। তবে যারা তেল নিচ্ছেন তারা যেটি বলছেন যে প্রয়োজনের তাগিদে যতখানি তেল নেওয়া দরকার সেটি তারা নিচ্ছেন। এবং এই যে চিত্র, সেই চিত্র কিন্তু সব জায়গায়। আমরা আছি পরীরবাগে, রাজধানীর পরীরবাগের একটি পেট্রোল পাম্পে। আমরা এখানে যারা মোটরসাইকেলে তেল নিচ্ছেন তাদের যে
এই পরিবাগ থেকে কাটাবন পর্যন্ত এই সিরিয়ালটি কিন্তু গিয়ে পৌঁছেছে এবং যারা 4 চাকার গাড়িতে তেল নিচ্ছেন তাদের যে সিরিয়াল সেটি পরিবাগ থেকে আমরা শাহবাগ পর্যন্ত গিয়ে পৌঁছেছে এমন দৃশ্যই দেখছি। তবে অনেক সময় দাঁড়িয়ে থাকার পরে কিন্তু অনেকে তেল পাচ্ছেন, সেটি একটি স্বস্তির বিষয় এবং তেলের যে মূল্য সেই নির্ধারিত মূল্যেই পাচ্ছেন এবং ফুয়েল পাস কার্ডের মাধ্যমে নিয়ে কিন্তু তারা তেল নিচ্ছেন। তবে এই তেলের এই ভোগান্তি ঠিক কবে নাগাদ শেষ হবে সেটির উত্তর কিন্তু কেউ জানেন না। তবে এইভাবে লম্বা সিরিয়ালে এইভাবে তেল নিচ্ছেন গ্রাহকরা। তো এ ছিল আমার কাছে পেট্রোল পাম্প থেকে তেল নেওয়ার খবরের সর্বশেষ খবর। পরিবার থেকে ফিলিং স্টেশনের খবর জানাচ্ছিলেন সহকর্মী শাহিন। ভোজ্য তেলের দাম বাড়বে না। বাণিজ্য মন্ত্রীর এমন ঘোষণার পরও বন্ধ হয়নি বাড়তি দামে খোলা সয়াবিন বিক্রি। এখনও স্বাভাবিক হয়নি বোতলজাত তেলের সরবরাহ। কারসাজিতে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার তাগিদ ক্যাবের। বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কোনো ব্র্যান্ডে কম। অনেক দোকানদার আমাকে অভিযোগ করেছেন যে রূপচাঁদা এবং তীর এই দুইটা ব্র্যান্ডের কমতি। নিত্যপণ্যের বাজারে ভোজ্য তেলের সরবরাহ সংকট রয়েছে এমন পর্যবেক্ষণ স্বয়ং বাণিজ্য মন্ত্রণালয়ের। তবে মন্ত্রীর সোজা কথা, ব্যবসায়ীরা যত রকম কৌশলই নেন না কেন ভোক্তাকে চাপে ফেলে পণ্যমূল্য বাড়াবে না সরকার। ভোক্তা পর্যায়ে মূল্য বৃদ্ধি যাতে না ঘটে সেটিকে অগ্রাধিকার হিসেবে নিয়েই আমরা পদক্ষেপ নেব। সরকারের এমন শক্ত অবস্থানের পরও কি বাজারে স্বস্তি এসেছে? কেটেছে কি সরবরাহ সংকট? কমেছে কি বেড়ে যাওয়া খোলা সয়াবিন ও পাম তেলের দাম, কিংবা বোতলজাত সয়াবিনের সঙ্গে অন্য পণ্য কিনতে বাধ্য করার প্রবণতা? এমন নানা প্রশ্নে খুচরা বাজারের ক্রেতা বিক্রেতার একটাই উত্তর, ভোক্তাকে জিম্মি করেই দাম বাড়ানোর কৌশলে অটল কোম্পানিগুলো। বর্তমানে তীর মার্কা তেল মার্কেটে কমে আসতেছে। তেলটা দিতে যাচ্ছি ওই রেটেই দেবো, গায়ের রেটেই দিচ্ছি, কিন্তু ওটার সাথে অন্য কোনো কিছু নিতে হবে আপনাকে। সয়াবিন তেল এলো 10 কার্টনের সাথে 2 কার্টন শস্য তেল নেওয়া লাগবে, আর নালে চাল কিনা লাগবে 10 কার্টন তেল কিনলে। এখন তেল দেখা আছে 10 কার্টন 2-3 দিনে বেচা হয়ে যায়, চাল তো পড়ে থাকে, শস্য তেল পড়ে থাকে, শস্য তেল নিতেছে না। তেল আমরা যেই টাকা কিনি দেখা গেছে 10 টাকা যদি লেবার বিল দেওয়া নি আমাদের তেলে বেচছে কোনো লাভই থাকে না। কমেনি 180 টাকা করে খোলাটা বেচতেছি, সয়াবিন 205-10 এরকম বেচতেছি। এই অবস্থায় বাজার নিয়ন্ত্রণে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে সরকারকে কঠোর হওয়ার তাগিদ ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাবের। তারা কিন্তু সরকারকে জিম্মি করে বাজার অস্থির করে কিন্তু তারা সরকারকে বাধ্য করে দাম বাড়াতে। এটি আসলে আমি বলবো যে সঠিক চর্চা নয়। সরকার যেন ব্যবসায়ীদের কথায় না চলে, সরকার তার আইন মতোই চলে এবং সরকার ফেয়ার ব্যবসা যাতে হয় সেটা নিশ্চিত করবে। বাজারে শুধু সরবরাহ সংকটই তৈরি হয়নি, বাড়ছে অবৈধ মজুদের প্রবণতাও। সরকারের বিভিন্ন সংস্থার চালানো অভিযানে মিলছে এমন তথ্য। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। তথ্য উপাত্ত সংগ্রহে বিবিএস এর দুর্বলতা রয়েছে বলে স্বীকার করেছেন খোদ সংস্থার মহাপরিচালক। আর এজন্যই সরকারি তথ্যের ওপর এখনও মানুষের পুরোপুরি আস্থা আসেনি বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী। অ্যাবসলিউটলি কারেক্ট বা অ্যাবসলিউটলি ফাইন বলে কিছু নাই, সবকিছুই আসলে রিলেটিভ। জিডিপির আকার, মজুরি সূচক ও মূল্যস্ফীতি, জনসংখ্যা গণনা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিসংখ্যান প্রকাশ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস। কিন্তু সরকারি এই সংস্থার তথ্য উপাত্ত নিয়ে রয়েছে নানা বিতর্ক, অবিশ্বাস। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বিবিএস ভবনে ত্রৈমাসিক মোট দেশজ উৎপাদন ও জেলাভিত্তিক মোট দেশজ উৎপাদন উন্নয়ন প্রকল্পের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানেও তথ্য উপাত্ত সংগ্রহে বিবিএস এর দুর্বলতার কথা জানান সংস্থাটির মহাপরিচালক। আমরা সেকেন্ডারি সোর্স থেকে ডাটা কালেক্ট করি। বেসিক্যালি আমাদের প্রায় 40% ডাটা আসে অ্যাডমিনিস্ট্রেটিভ ডাটা এবং প্রায় 40% ডাটা আসে আমাদের যেগুলো আমরা সার্ভের মাধ্যমে পাই এবং বিভিন্ন সময় সার্ভে হওয়ার কারণে সার্ভে ডাটাগুলো আমাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হয়, আপডেট করে নিতে হয়। আর রাফলি 20% ডাটা আমরা সরাসরি আমরা সংগ্রহ করি। অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, এবার সেই অবিশ্বাস দূর করা এবং জনসাধারণের আস্থা ফেরানোর উদ্যোগ নিয়েছে সরকার। প্রত্যেকটি সেক্টরেই যদি তথ্য সংগ্রহের জায়গাগুলো স্পষ্ট হয় তখন আপনার ওভারল্যাপিংও বন্ধ হবে, কারণ অনেক ক্ষেত্রে আপনার এস্টিমেশনের মধ্যে ওভারল্যাপিংও হতে পারে। আপনি মানে জিডিপির ক্যালকুলেশনে দেখা যাচ্ছে যে ওভারল্যাপড ইনফরমেশনকে কি বলে ডেটাকে আপনি নিচ্ছেন, আপনি একই খাতকে দুইবার হিসাব করছেন কিংবা একই বিষয়কে হতে পারে। সেই জায়গাগুলো বন্ধ করার ক্ষেত্রে অনেক বেশি ডেটা সংগ্রহের
প্রাতিষ্ঠানিক জায়গাগুলো ঠিক করবে। পরিসংখ্যান প্রকাশে এখনও বেশিরভাগ ক্ষেত্রেই তৃতীয় পক্ষের উপাত্তের উপর নির্ভরশীল বিবিএস। এই ধারা থেকে বের হয়ে সরাসরি উপাত্ত সংগ্রহের উপর জোর দেন আলোচকরা। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। হরমুজ প্রণালী দিয়ে ইরানি বন্দরগুলোতে জাহাজ চলাচলের ওপর অবরোধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে আজ রাত থেকে এটা কার্যকর হবে। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে ইরানে আবারও হামলা শুরু করার কথা ভাবছে ট্রাম্প, তবে কোনো হুমকি ধামকিতে মাথা নত করা হবে না বলে সাফ জানিয়েছে তেহরান। হরমুজে সামরিক জাহাজ দেখলেই আক্রমণের হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যে পাকিস্তানে ঐতিহাসিক শান্তি আলোচনায় বসে ইরান যুক্তরাষ্ট্র। ব্যর্থ সংলাপের পর ইরানকে ধ্বংস করে দেওয়ার হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালী দিয়ে ইরানি বন্দরগুলোতে জাহাজ চলাচলে অবরোধের ঘোষণাও দেন তিনি। We had a meeting that lasted 21 hours. We understand the situation better than anybody. ট্রাম্পের অবরোধ ঘোষণার পর মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানায়, পারস্য উপসাগর ও ওমান উপসাগর সংলগ্ন ইরানের সব বন্দরে বিদেশি ও স্থানীয় সব ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচল নিষিদ্ধ করা হয়েছে। তবে অন্য দেশের পতাকাবাহী জাহাজ যারা ইরানি বন্দর ব্যবহার করবে না তারা হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করতে পারবে। মার্কিন এই অবরোধ ঘোষণার পরপরই অস্থির হয়ে উঠেছে বিশ্ব তেলের বাজার। একদিনেই অপরিশোধিত তেলের দাম প্রায় 8% বেড়েছে। এদিকে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে ইরানে আবার হামলা শুরুর কথা ভাবছেন ট্রাম্প। প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট বিমান হামলার পাশাপাশি আরও কিছু পদক্ষেপের কথা বিবেচনা করছেন। অবরোধ ও সম্ভাব্য হামলার মুখে নিজেদের সামরিক সক্ষমতার কথা স্মরণ করিয়ে দিয়েছে ইরান। কোনো হুমকি ধামকিতেই মাথা নত করা হবে না বলে সাফ জানিয়েছে তেহরান। হরমুজ প্রণালীতে সামরিক জাহাজ দেখলেই কঠোরভাবে মোকাবিলার হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। ইরানের বিশ্বকাপ ম্যাচ স্থানান্তরের আবেদন নাকচ করে দিয়েছে ফিফা। মেগা আসরে খেলতে হলে যুক্তরাষ্ট্রেই যেতে হবে মধ্যপ্রাচ্যের দেশটিকে। বিশ্বকাপের সহ আয়োজন দেশ মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাম সংবাদ সম্মেলনে জানান, লজিস্টিক ঝামেলার কারণে বিশ্বকাপ শুরুর 2 মাস আগে ম্যাচ স্থানান্তর করা অসম্ভব। বিশ্বকাপ নির্বিঘ্নে আয়োজন করতে পরিবর্তন এড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফিফার এমন সিদ্ধান্তের পর ইরান বিশ্বকাপে অংশ নেবে কিনা তা নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। খেলার খবর, বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে ঢাকায় এসেছে নিউজিল্যান্ড দলের একাংশ। কাল রাতে এসেছেন দলের এক সদস্য, সকালে এসেছেন আরও 4 জন। খেলোয়াড়, কোচিং স্টাফ সহ দলের বাকি 22 সদস্যের আসার কথা আজ রাতে। 2.5 বছর পর বাংলাদেশের মাটিতে সীমিত ওভারের দ্বিপাক্ষিক সিরিজ খেলবে ব্ল্যাক ক্যাপস। সরাসরি বিশ্বকাপে কোয়ালিফাই করতে আসন্ন সিরিজ গুরুত্বপূর্ণ টাইগারদের জন্য। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতলে র্যাঙ্কিংয়ে অবস্থান পরিবর্তন না হলেও রেটিং পয়েন্ট বাড়বে মিরাজ লিটনদের। বেশ কিছু নতুন মুখ নিয়ে আসন্ন সিরিজের স্কোয়াড সাজিয়েছেন ব্ল্যাক ক্যাপস। কাল বিশ্রামে থাকবে নিউজিল্যান্ড দল। পরশু শুরু করবে প্রস্তুতি। আগামী শুক্রবার মিরপুরে হবে 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। হাওয়া উপসর্গ নিয়ে আরও 7 শিশুর মৃত্যু। বৈশিষ্ট্য উপসর্গে ভিন্নতা, আক্রান্ত হচ্ছেন বয়স্করাও। নতুন ধরন কিনা জানতে গবেষণা। 4 সিটিতে দ্বিতীয় দিনের টিকাদান। পহেলা বৈশাখে চাষিরা পাচ্ছেন কৃষক কার্ড। বছরে 2,500 টাকা সহ মিলবে সার, বীজ, ঋণ সুবিধা। টাঙ্গাইলে কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এবং বাংলা নতুন বছর বরণে সাজ রব। চারুকলায় শেষ মুহূর্তের প্রস্তুতি। রমনা বটমূলের নিরাপত্তা মহড়া। পহেলা বৈশাখে নাশকতার কোনো শঙ্কা দেখছে না র্যাব। এই ছিল 5টার সময় সংবাদে। এরপর বাংলা সময়ের সঙ্গে থাকবেন ওমরিনা। ধন্যবাদ আলিশা। বাংলার সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।